নমস্কার, নিউজ আজকাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বেআইনি বহুতল ভেঙে বিপর্যয়, মৃত্যু হয়েছে দুজনের। গার্ডেন রিচ কাণ্ডে গ্রেপ্তার করা হলো এক প্রমোটারকে। মোহাম্মদ ওয়াসিম নামে এক প্রমোটারকে গ্রেপ্তার করা হয়েছে। গার্ডেন রিচ থানার পুলিশ ধৃত প্রমোটারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছে। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। 304 ধারায় অনিচ্ছাকৃত খুন, 307 ধারায় খুনের চেষ্টা, অবৈধ নির্মাণের জন্য কেএমসি অ্যাক্টে মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, যে জায়গায় বহুতলটি নির্মাণ হচ্ছিল সেখানে আগে পুকুর ছিল, সেক্ষেত্রে পুকুর ভরাটের অভিযোগও দায়ের হবে। গার্ডেন রিচের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে নির্দেশ দেন অভিযুক্ত প্রমোটারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে, তারপরেই গ্রেপ্তার প্রমোটার। গার্ডেন রিচ কাণ্ডে গ্রেপ্তার অভিযুক্ত প্রমোটার। এই ঘটনায় মোহাম্মদ ওয়াসিম নামে এক প্রমোটারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছিলেন যে প্রমোটারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে, তারপরেই কিন্তু তৎপর হয় পুলিশ প্রশাসন এবং তারপরেই কিন্তু গ্রেপ্তার করা হয় মোহাম্মদ ওয়াসিম নামে এক প্রমোটারকে। এছাড়াও গার্ডেন রিচের ঘটনায় আহত এবং নিহতদের ক্ষতিপূরণ ঘোষণা করে রাজ্য। আহতদের 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং নিহতদের 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই ঘটনার পরেই রীতিমতো চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে ওই গার্ডেন রিচ চত্বরে। তবে এই ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী স্বয়ং ঘটনাস্থল পরিদর্শন করতে যান, সেখানে তিনি আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং নিহতদেরও পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে তাদের বাড়িঘর পুনরায় নির্মাণ করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গার্ডেন রিচ কাণ্ডে গ্রেপ্তার প্রমোটার মোহাম্মদ ওয়াসিম। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গ্রেপ্তার করা হয় ওই প্রমোটারকে এবং তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী স্বয়ং ঘটনাস্থল পরিদর্শন করতে যান এবং আহত নিহতদের পাশে থাকার আশ্বাস দেন। গার্ডেন রিচ কাণ্ডে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে যান, সেখানকার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে গার্ডেন রিচ কাণ্ডে। অভ্রদীপ, হয়েছে মোহাম্মদ ওয়াসিম নামের এক ব্যক্তি, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে। তুমি জানো, যখন সকালবেলা ফিরহাদ হাকিম জানাচ্ছিলেন, তিনি পুলিশকে বলেছেন এই বাড়িটির যিনি প্রমোটার ছিলেন তাকে গ্রেপ্তার করার কথা, অবিলম্বে তাকে যেন গ্রেপ্তার করা হয় তেমনই কিন্তু নির্দেশ তিনি পুলিশকে দিয়েছিলেন এবং তার ভিত্তিতেই কিন্তু একজনকে, মোহাম্মদ ওয়াসিম বলে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাড়িটির প্রমোটার ছিলেন কিনা সেটা কিন্তু এখনও জানা যায়নি, কিন্তু আমরা যেটা সকাল থেকেই দেখেছি যে
রাজ্যের দুই মন্ত্রী রাত্রির থেকেই উপস্থিত ছিলেন। ফিরহাদ হাকিম, সুজিত বসু থেকে শুরু করে একাধিক ব্যক্তিরা কিন্তু উপস্থিত ছিলেন। তারপরে আমরা দেখতে পাই যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসে উপস্থিত হন এবং উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু এখানে উপস্থিত হন এবং আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থল কিন্তু ইতিমধ্যে ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যারা ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু সংবাদ মাধ্যমের ওপর বিক্ষোভ দেখাচ্ছেন এবং আমরা যেটা জানি যে রাজ্যের দুই মন্ত্রী এসেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন এবং তার পাশাপাশি সজল ঘোষ তারাও কিন্তু এখানে এসে বিক্ষোভ দেখাচ্ছিলেন। একেবারে যে ছবি উঠে আসছে কিন্তু এই গার্ডেন রিচ ঘটনায় কিন্তু সংবাদ মাধ্যমদের ওপরও কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বিক্ষোভ দেখিয়ে আটকে দেওয়া হচ্ছে, সেই ছবিও কিন্তু আমরা দেখতে পেলাম। সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করে দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যম যখন এই ঘটনায় ছবি করতে যায়, সেই ঘটনায় বিক্ষুব্ধ জনতা সংবাদ মাধ্যমকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং ক্যামেরা বন্ধ করে দেয়, সেই ছবিও কিন্তু দেখা গেল। এই মুহূর্তের যে ছবিটা দেখা গেল, সাংবাদিকদেরকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে গার্ডেন রিচ চত্বরের বিক্ষুব্ধ জনতা। গার্ডেন রিচে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানকার স্থানীয় মানুষজন রীতিমতো বিক্ষুব্ধ হয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন, ফিরহাদ হাকিম সেখানে ঘটনাস্থলে ছিলেন, এছাড়াও দমকল মন্ত্রী ছিলেন, কিন্তু তারা সেখান থেকে চলে যাওয়ার পরেই কিন্তু পরিস্থিতি রীতিমতো উত্তেজনা সৃষ্টি করে এবং সেখানকার যে স্থানীয় মানুষজন আছে তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে যায় এবং সেখানে সংবাদ কর্মীরা যখন ঘটনাস্থলে ছবি করতে যায় তখন তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেখানে কিন্তু আমরা যে ছবি দেখেছি যে সেখানে কিন্তু তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখা হয়। এই মুহূর্তে যে ছবি দেখা গেল, ট্রাইব টিভির প্রতিনিধি তিনি কিন্তু যখন সেখানকার খবর সম্প্রচার করছিলেন তখন কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয় এবং ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়। ক্ষুব্ধ হয়ে গিয়েছেন সেখানকার জনতা, রীতিমতো সাংবাদিকদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় এবং ছবি করতে বাধাও দেওয়া হয়, এমনও ছবি কিন্তু উঠে এসেছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের সঙ্গে। অভ্রদীপ, ঠিক কি ছবি উঠে আসছে গার্ডেন রিচ থেকে এই মুহূর্তে, কি জানা যাচ্ছে? কিন্তু সংবাদ মাধ্যমের অভ্রদীপ, তোমার কথা বোঝা যাচ্ছে না। অভ্রদীপ, তোমার কথা বোঝা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এখানে যখনই সংবাদ মাধ্যম তার কাজ করতে যায় তখনই কিন্তু এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। সংবাদ মাধ্যমের এবং মারধরের মতো ঘটনা ঘটাচ্ছেন এবং এখানে যারা পুলিশরা রয়েছেন তারা কিন্তু নীরব দর্শকের মতো দাঁড়িয়ে রয়েছেন এবং আমরা দেখেছিলাম যে ঘটনাস্থলে কিন্তু কলকাতা পুলিশ কমিশনার থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুজিত বসু থেকে শুরু করে বিজেপির যুব মোর্চার নেতা ইন্দ্রনীল খাঁ থেকে শুরু করে বিজেপির কাউন্সিলর সজল ঘোষ থেকে শুরু করে একাধিক নেতৃত্ব যখন এখানে আসছেন তখন এখানকার স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং সংবাদ মাধ্যমের উপরে অবকাশ করে দাঁড়াচ্ছেন এবং মতো ঘটনা ঘটাচ্ছেন। একেবারে অভ্রদীপ, দেখো আরেকটা বিষয় জানতে চাইবো, কি কারণে ওখানকার জনতা সংবাদ মাধ্যমকে বাধা দিচ্ছে? অভ্রদীপ, আমার কথা শোনা যাচ্ছে? প্রভাবশালী একজন ব্যক্তির হাত রয়েছে এবং ঘটনাটি ঘটেছে যেটা ঘটনাস্থল যে জলাশয় সেই জলাশয় বুঝিয়ে এই 5 তলা বিল্ডিং করা হচ্ছিল তার ছবি যাতে সংবাদ মাধ্যম করতে না পারে। আমরা সকাল থেকেই দেখেছি, সকাল থেকে বলা ভালো গতকাল রাত থেকেই যখন ঘটনা ঘটে তখন কিন্তু এই ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের কর্মীদের বাধা দেয়, একাধিকবার বাধা দেয়, তাদের মাধ্যমের মতো ঘটনা ঘটায়, তেমনটা কিন্তু এখানকার ছবি উঠে আসে এবং স্থানীয় বাসিন্দা যেটা বলছেন যে তারা কোনোমতেই কিন্তু এখানে ছবি তুলতে দেবেন না। অভ্রদীপ, দেখো ওই এলাকার
পৌর আধিকারিক কি জানাচ্ছেন এই বিষয়ে? কোনো রকম তাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না? একদমই না। দেখো এখানকার পৌর প্রশাসন থেকে শুরু করে যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থল সামলাতে পারছেন না। আমরা এই মুহূর্তে একটা দোকানের ভেতরে রয়েছি, বাইরে থেকে শাটার বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তায় বহু মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, তারা বরদাবস্ত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। পুলিশও আছে, কিন্তু পুলিশ কোনো রকম কোনো সহযোগিতা করছে না সংবাদ মাধ্যমের সঙ্গে। কেন করছে না সহযোগিতা? কেন করছে না? প্রশ্ন তো এখানেই, কেন করছে না? কেন করছে না সেটাই বড় প্রশ্ন। কিন্তু এইখানে যারা মানুষরা রয়েছেন তারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, এবং যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থল সামলাতে পারছেন না, তেমনটাই কিন্তু দেখে মনে হচ্ছে। স্থানীয় যে বিক্ষুব্ধ জনতা সেখানকার, তাদের দাবি কি? মূলত তারা চাইছে কি? তাদের দাবি সংবাদ মাধ্যমকে এখান থেকে চলে যেতে হবে। সংবাদ মাধ্যম কোন রকম ছবি করতে পারবে না। যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের বহু দূরে কিন্তু সংবাদ মাধ্যমকে আটকে দেওয়া হয়। এই যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের তরফে, কলকাতা পুলিশের তরফে কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছিল যে কোনো একটি বাড়ির ছাদে গিয়ে, মন্ত্রীর সহযোগিতায় কোনো একটি বাড়ির ছাদে গিয়ে ঘটনাস্থলে সরাসরি কভারেজ কিন্তু আমরা সকাল থেকেই করছিলাম। কিন্তু এখন কিন্তু স্থানীয় বাসিন্দারা এতটাই ক্ষিপ্র হয়ে উঠেছেন সংবাদ মাধ্যমের উপরে, তারা মারধর করতে আসছেন। তারা কিন্তু কোনো মতেই এখানে ক্যামেরা কিন্তু চালাতে দিচ্ছেন না, সংবাদ মাধ্যমের কাজে কিন্তু স্পষ্ট বাধা দিচ্ছেন। একেবারে তুমি নজর রাখো, আমরা তোমার কাছে আবারও আসবো। এই মুহূর্তে যে খবর জানা গেল যে এই মুহূর্তে কিন্তু সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হচ্ছে, ছবি করতে দেওয়া হচ্ছে না, রীতিমতো কিন্তু তাদের কাজে বাধা দেওয়ার সৃষ্টি করছে। এই ঘটনায় কিন্তু পুলিশ প্রশাসনও কিন্তু সংবাদ মাধ্যমকে কোনো রকম সহযোগিতা করছে না, নীরব দর্শকের ভূমিকা পালন করছে তারা, সেই ছবিও কিন্তু উঠে আসছে। এবং স্থানীয়দের যেটা অভিযোগ, তারা কিন্তু সংবাদ মাধ্যমদের কর্মীদের সেখান থেকে চলে যেতে বলছেন। আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন যে সংবাদ কর্মীদের ওপরও কিন্তু চড়াও হয়েছে, মারধরও করা হয়েছে, এমনও কিন্তু অভিযোগ উঠে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সংবাদ কর্মীদেরকে ছবি করতে দেওয়া হচ্ছে না এবং পুলিশ প্রশাসন কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, সেই প্রশ্নই কিন্তু বারংবার ঘুরে ফিরে আসছে। মধ্যরাতে গার্ডেন রিচে ভয়াবহ দুর্ঘটনা, একটি বহুতল ভেঙে পড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। সেখানকার স্থানীয় বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এবং তারপরে কিন্তু দ্রুত তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালানো হয় এবং সেখানে উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে, এবং এই ঘটনায় দুজন নিহত হয়েছেন এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং তারপরে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান, সেখানে দমকল মন্ত্রী ছিলেন, সেখানে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তারপরে সেখান থেকে তারা সোজা চলে যান আহতদের সঙ্গে দেখা করতে, যারা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। এবং তারপরেই কিন্তু পরতে পরিস্থিতি বদলাতে থাকে এবং পরিস্থিতি এতটাই বদলে যায় যে সেখানকার স্থানীয়রা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন, সংবাদ মাধ্যমকে বাধা দিতে থাকেন, যাতে সংবাদ মাধ্যম কোনো রকম ছবি তো সেখানকার ভিডিও করতে না পারে বা কোনো রকম সেই কভারেজ করতে না পারে, গার্ডেন রিচের কভারেজ, সেখানে কিন্তু বাধা দেওয়া হয়। এবং এই ঘটনায় পুলিশ প্রশাসন কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা যা দেখেছি, যা বিল্ডিং যে পিলারগুলো দাঁড়িয়ে আছে সেটা দেখুন, সামনের পজিশনগুলো দেখেছি, একটা পিলারের মধ্যে 4টে রড দেখা যাচ্ছে, ওই রোডের মধ্যে তারপরে যে ওটা পুরো চাপটা পুরো পড়েছে, পুরো বেন্ড হয়ে গেছে। বেন্ড হওয়ার পর ওইখানকার যত নিচে যত বাড়ি আছে পুরো ধ্বস্ত হয়ে গেছে। আর এরপরে কিছু বলি একটু এদিকে চেপে আসছে। মোল্লা বাগানে ভয়াবহ দুর্ঘটনা, একটা নিরীহমান 4তলা বাড়ি ভেঙে পড়েছে।
আমি মালদার থেকে ফেরার পরে রাত 12টায় খবর পেয়ে এখানে এসেছি। তারপরে আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু 12:30টার মধ্যে পৌঁছে আমরা সারা রাত্রি ছিলাম। রেস্কিউ অপারেশন চলছে, এখনও চলছে। প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় 22 জন, এখনও পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই 7 জন ভর্তি আছে, 2 জন মারা গেছে এখনো পর্যন্ত। এখনও ডেব্রিজের তলায় খোঁজ চলছে। 2-4 জন এরকম আছে যাদের সাথে যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে, তাদের জল দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে। এছাড়া ডেব্রিজের থেকে হয়তো আরও মৃতদেহ বেরোতে পারে। 13 জন উদ্ধার হয়েছে, 2 জন মারা গেছে। যারা মারা গেছেন এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিল পাশে যেগুলো খোলার বাড়ি ছিল, ছোটো ছোটো বাড়ি, টালি চাল, তার উপরে পড়েছে। ভিকটিম যারা তারা একেবারে গরিব মানুষ। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আর আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে। কিন্তু কোনো টাকা কোনো আইন দিয়ে যাদের হারালাম তাদের আর পাবো না। সুতরাং তাদের পরিবারের পাশে আমরা আছি এবং অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা। সারা রাত্রি থেকেও আমরা বাঁচাতে পারলাম না 2 জন। এখনও আরও উদ্ধার কার্য চলছে। এরপরে আবার এখন আমরা আস্তে আস্তে করে করছি যাতে কেউ চ্যালেঞ্জ না জানে চাপা পড়ে, যাতে আর কেউ যে বেঁচে আছে সেও যাতে না মারা যায়, সেই জন্য রেস্কিউ করছে তারা আমরা করছি। এবং আশা করি যে হয়তো আর কেউ থাকবে না, কিন্তু ভেতরে কি আছে বাড়ির তলায় কি আছে আমিও জানি না, কেউই জানে না। আমরা এটা আস্তে আস্তে করে এগুলো তুলে দেখতে হবে। এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেন্ডেন্সিকে অনেকটা হালকা করেছি। বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি হয়ে যেত, তারা পারমিশন পেত না, সেই জন্য ইলিগাল করতো, আমি শুনেছি এসে। সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে, মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে। ঠিকা টেন্ডেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছে। যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি, সেটাও করছি। যেরকম চেতলায় সব G+3 গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে, যেটা বাংলার বাড়ি করছি। আমরা দেখে নিচ্ছি এরপরে যদি পাশাপাশি কোনো ডেঞ্জারাস বাড়ি থাকে সেটা নিশ্চিতভাবে ইঞ্জিনিয়ার, আমি তো ইঞ্জিনিয়ারিং পাস করিনি, কমার্স গ্র্যাজুয়েট, তো ইঞ্জিনিয়াররা যদি বলে সেই অনুযায়ী ব্যবস্থা করবে। নিশ্চিতভাবে আমাদের নজরদারি বাড়াতে হবে। এবং এখন কেন করছে এটা আমার কাছে একটা আশ্চর্য, কারণ এত সুবিধা আমি করে দিয়েছি, এখন ইলিগাল করার দরকার নেই। পাশে একটা বাড়ি হচ্ছিল, আমি তাকে গিয়ে বললাম যে এই বাড়িটা কিসের? স্থানীয়দের অভিযোগটা হচ্ছে জলা জমি বুঝিয়ে বাড়িটা হচ্ছে 3 ফুটের রাস্তায় 6 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে। হচ্ছে এটা প্রথম নয়, ওই রাস্তাতেই 3 তলাতে আরও কয়েকটা হয়েছে, যেটা 12 বছর 15 বছর 20 বছর 25 বছর আগে হয়েছে। এটা একটা ট্রেন্ড চলছে, কিন্তু সেই ট্রেনটা চলছিল কেন না, বিএলআরওর কাছে গিয়ে নাকি সঠিক হয়ে যেত, পারমিশন পেত। এখনো তো অনেক বাড়ি ইলিগাল অবস্থায় এখন করা উচিত। তাহলে যেগুলো এখনো ইলিগাল অবস্থায় রয়েছে সেগুলো নিশ্চিত অ্যাকশন নিতে হবে আমাদের। 2 বছর আগে কি হয় জানেন, মেনলি যেটা হয় সেটা হচ্ছে যারা ইলিগাল প্রমোটার তারা ইলিগাল করে তাদের লোক ঢুকিয়ে দেয়। সেই লোকগুলো গরিব মানুষ, কষ্টের টাকা, তখন সেটাকে আর ভাঙা যায় না। এটা একটা সমস্যা। 1-2 বছর সমাধান কাউন্সিলরের ওপরে কেন দিচ্ছেন জোর? এটা আধিকারিকদের দরকার। সমাধান সূত্র কাউন্সিলর জানবে কি করে কোন বাড়িটা লিগাল আর কোন বাড়িটা ইলিগাল? সমাধান সূত্র আপনি জানবেন কি করে? আপনাকে আমি এখানে হাঁটাবো কোন বাড়িটা লিগাল কোন বাড়িটা ইলিগাল, আপনি জানবেন কি করে? এটা সমাধান সূত্র হচ্ছে যে প্রশাসনকে আরো স্ট্রিক্ট হতে হবে।
প্রমোটারটা কে জানা গেছে কে বা কে প্রমোটার আমি জানি না, কিন্তু পুলিশ খোঁজ নেবে এবং যারা মারা গেলেন তাদের নাম বলা যাবে? তাদের নাম তারা কারা, মানে যারা মারা গেছেন তারা তারা সব লোকাল, ওইখানেই থাকেন, টালির ঘর ঘরেই থাকেন। আর কয়েকজন আছেন যারা ওইখানে রাত্রিবেলা যাদের এখন বার করা হচ্ছে, মানে তার মধ্যে কয়েকজন বেঁচে যারা রাত্রিবেলা ওখানে আড্ডা মারছে, মানে ওই বসেছিল পাশেই। হ্যাঁ, নির্মীয়মান বাড়িতে মানে ওরা বাড়ির মধ্যে ওই পাশাপাশি থাকে সব, ওই টালির চালেরই পাশাপাশি থাকে, তারা গিয়ে আড্ডা মারছিল। আর যারা এখনো পর্যন্ত ইনজোর্ড হয়েছে, মারা গেছে, সব ওই পাশাপাশি টালির চাল যেখানে পড়ে গেছে। ওই তো 22 জন ক্র্যাশ হয়েছে বললেন। 22 না, কত হয়েছে? 21। তার মধ্যে 13 জন ইতিমধ্যে আপনারা রেস্কিউ করেছেন। না 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 না, এখনো কত আছে রেস্কিউ করে ওরম বলা যায় না। আমরা একটা করে ডেব্রিজ তুলে কি আছে দেখতে হবে। আমি সবাই তার মধ্যে 10-12 জন যারা আছে রেস্কিউড হয়ে গেছে না, এখন ম্যাক্সিমাম আছে কিনা জানি না। তো একটা ডেব্রিজ, অত বড় একটা বাড়ি ভেঙে পড়েছে, 21 জন না না না, এখনো পর্যন্ত 21 জনকে উদ্ধার করা হয়েছে। বলছি দাদা এই 13 জনকে উদ্ধার করা হয়েছে। তাহলে এখনো শোনেন, আমি আবার ক্লিয়ার করি, 13 জনকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 7 জন এখানে আছে, একজন SSKM-এ আছে, বাদবাকি যারা আছে তাদের ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে SSKM। আর 2 জন মারা গেছে। আর 2 জন মারা গেছে যারা এখানেই আছে। সামনে কতজনের এখনো ওই ডেব্রিসের তলায় থাকার সম্ভাবনা রয়েছে? এটা কি করে বলবো? এটা তোমাকেও যদি পাঠিয়ে দিই তুমিও না, এটা একটা হয়েছে নিশ্চিতভাবে পৌরসভায়, যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো। কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে, কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে, এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। সেটার অভাব ছিল, সেটা নিশ্চিতভাবে অভাব ছিল, নাহলে একটা হচ্ছে কি করে, তার নোটিশ হলো না কেন, থানায় ডায়েরি হলো না কেন? সুতরাং এটা আমরা দেখব, কিন্তু এখন আমাদের হচ্ছে যে মানুষকে যতটা সম্ভব যারা রয়েছে তাদের বাঁচানো এবং তাদের উদ্ধার করা এবং তাদের সুস্থতা করে সুস্থ করে দেওয়া। ভয়াবহ দুর্ঘটনা, গার্ডেন রিচ কাণ্ডে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল। এই ঘটনায় 2 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে একাধিক। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, সেখানকার স্থানীয় বাসিন্দারা রীতিমতো বিক্ষুব্ধ হয়ে গিয়েছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর সঙ্গে। জুয়েলবাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো, এই যে গার্ডেন রিচ কাণ্ড, সেখানে একটি বহুতল অবৈধ নির্মাণের জেরে ভেঙে পড়েছে এবং সেখানে 2 জন মারা গিয়েছে এবং আহত হয়েছে একাধিক। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে ফার্স্টে বলবো, যেখানে ওই এরিয়াতে যিনি জনপ্রতিনিধি আছেন বা কাউন্সিলর রয়েছেন, সেখানে জায়গাটা নিশ্চয়ই জানেন যে আর কান্দর ছিল না, পুকুর ছিল না, বাস্তু ছিল। তো সেইখানে প্ল্যান পাস করা হয়েছে, সেটা তাদের নখদর্পণে থাকার উচিত ছিল। ওটা পুকুর ছিল না ওটা বাস্তু ছিল। তো এইখানে বিল্ডিং যে ভেঙে পড়েছে, তা বোঝা যাচ্ছে সেখানে পুকুর ছিল। পুকুর থাকাকালীন সেইখানে অবৈধভাবে সেখানে মাটি ভরাট করে সেখানে বাড়ি করা হয়েছে। আর বাড়ি করা হয়েছে বলে আজকে মানুষ মৃত্যু হয়েছে, অক্ষম হয়েছে। এতগুলো লোক ক্ষতিপূরণ দিলে তো হবে না। যারা আজকে সেখানে সরকার রয়েছেন তাদের কি নির্লজ্জর মতন কাজ করেছেন যে মানুষ মরবে মরুক, কিন্তু তাদের টাকার দরকার, তার জন্য সেখানে প্ল্যান পাস করেছে। আর সেটাই বোঝা যাচ্ছে সেখানে একটা জায়গা না, সেখানে কয়েক শয় পুকুর সেখানে ভরাট করে সেখানে বিল্ডিং করা হয়েছে। এটা কি বৈধ না অবৈধ তারাই বলবে। আর একটা বিষয় জানতে চাইবো যে ওই এলাকার যে পৌর আধিকারিক, তিনি বলছেন নাকি তিনি জানেনই না, এই ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, উনি মানুষকে এড়িয়ে সেখানে যাচ্ছেন, সেখানে মিডিয়া মার খাচ্ছে। খবর যদি করতে হয় তারা মার খাচ্ছে। তাদের অধিকার যে মিডিয়ার উপরে তার হাত চালার অধিকার আছে, সেইখানে মানুষকে জানাবে কোথায় কি ভালো কাজ হচ্ছে, কোথায় খারাপ কাজ হচ্ছে, কোথায় মানুষ মরছে, কোথায় মানুষ বাঁচানো হচ্ছে।
কে ভালো সেবা দিচ্ছে সেখানে মিডিয়ার মাধ্যমে মানুষজনের কাছে প্রকাশ নিয়ে আসছে, আর তাদের সেখানে তৃণমূলের অবৈধভাবে তারা কাজ করেছে বলে সেখানে মিডিয়া তারা প্রকাশ করছে বলে আজকে মিডিয়াদের মুখ বন্ধ করা হচ্ছে, আর না বন্ধ করলে তাদেরকে মারা হচ্ছে, মিডিয়াদের উপরে কেস করা হচ্ছে। আবার সেখানে কাউন্সিলর বলছে আমি না, তো কে জানে? সেখানে যদি না জানে তাহলে তিনি কাউন্সিলর কেন আছেন, কেন রয়েছেন? সেই এলাকাতে যিনি কাউন্সিলর সেখানে 1 কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তিনি ঘুরতে পারেন, সেই টাকাটা কোথা থেকে উড়ে আসলো? সেই প্ল্যান পাস করার জন্য সেখান থেকে ডোনেশন নিয়েছে, বা ওখান থেকে পুকুর ভরাট করেছে, বাড়ি করা হয়েছে, সেখান থেকে কাটমানি নিয়ে তারা সেই কোটি কোটি টাকা দামের গাড়ি নিয়ে ঘুরছে? বলুক, ওরা জবাব দেখ, মানুষের কাছে জবাব দেখ, জবাব দিতেই হবে। মানুষ আজকে ছাড়বে না। যিনি ইঞ্জিনিয়ার তিনি প্ল্যান পাস করেছিলেন, সেখানে তিনি কাউন্সিলর, সেখানে সিগনেচার করেছেন। আর কোন নেতাকে বাকি আছে? তৃণমূলের কোন নেতা বাকি আছে? এখানে সমস্ত পাবলিকের কাছে মিডিয়া দ্বারা প্রকাশ হবে, জনগণ দেখতে পাবে। জুয়েলবাবু দেখুন, ওই ঘটনায় গার্ডেন রিচে সংবাদ মাধ্যম খবর করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন। দেখুন, পুলিশ হচ্ছে আজকে পুলিশ যারা আজকে এই তো বাড়াবাড়ি করলে ভারতীয় জনতা পার্টি তারা ছাড়বে না। ইলেকশন পার হয়ে গেলে তাদের এগেনস্টে সিবিআই ইডি তাদের মামলা হবে। তার কাজ মানুষকে বাঁচানো, মানুষকে সহযোগিতা করানো, মানুষ সেখানে কি করে বাঁচবে তাদের পাশে দাঁড়ানো। সেই জনগণের টাকা নিয়ে সেই জনগণকে তারা বাঁচাবে না, এক তৃণমূলের হয়ে কাজ করবে, মিডিয়া খবর দিতে পারবে না, এটা কোথায় অধিকার আছে? একেবারে অনেক ধন্যবাদ জুয়েলবাবু আপনাকে। যেমনটা জানা গেল যে বিজেপির দাবি তৃণমূল এই ঘটনায় তিনি কিন্তু দাবি করছেন দুর্নীতির দাবি করছেন, এবং এই যে সংবাদ মাধ্যমকে যে বাধা দেওয়া হচ্ছে সেই বিষয়টা নিয়েও তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদেব। অভ্রদেব, দেখো এই যে ঘটনা গার্ডেন রিচে, সেই ঘটনা নিয়ে ইতিমধ্যে কিন্তু চাপানুত সৃষ্টি হয়েছে, দায় ঠেলাঠেলির একটা ব্যাপার চলছে। বিজেপির যে বিধায়ক জুয়েল মুর্মু, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে এই ঘটনায় সংবাদ মাধ্যমকে যে বাধা দেওয়া হচ্ছে শুধুমাত্র খবর সাধারণ মানুষের কাছে তারা পৌঁছাতে পারে সেই কারণের জন্যই। যান্ত্রিক ত্রুটির জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই মুহূর্তে আবারও আপনাদের জানিয়ে রাখি, গার্ডেন রিচ কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে এক প্রমোটারকে। তবে এই মুহূর্তে গার্ডেন রিচে কিন্তু তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেখানকার স্থানীয় মানুষজন কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, সংবাদ মাধ্যমকে বাধা দিচ্ছেন। পুলিশ প্রশাসন সেখানে রয়েছেন, কিন্তু তাদের পক্ষ থেকেও কোনো রকম সহযোগিতা পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজে আজকে এই ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে যে বহুতল ভেঙে আহত হয়েছেন একাধিক, নিহত হয়েছে 2 জন, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন। আহতদের 1 লক্ষ টাকা এবং নিহতদের 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অভ্রদীপের সঙ্গে। অভ্রদীপ, দেখো যেমনটা বলছিলাম তোমাকে, যে এই ঘটনায় একটা দায় ঠেলাঠেলি চলছে গার্ডেন রিচ কাণ্ডে। তৃণমূল দাবি করছে বামেদের দিকে অভিযোগের আঙুল তুলছে, বিজেপি বলছে যে তৃণমূলের দোষ। আদতে এটা কার দোষ? যারই দোষ হোক না কেন, সেই তো ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। একদমই, দেখো এই যে গার্ডেন রিচের এক বহুতল ভেঙে গেল, সেখানে কিন্তু উদ্ধার কার্য এখনও পর্যন্ত চলছে। 12 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনও কিন্তু উদ্ধার কার্য চালানো হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত 2 জন মৃত, এবং তার পাশাপাশি এই ঘটনায় কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তার পাশাপাশি আমরা সকাল থেকে যেটা জানতে পারছিলাম যে 15 থেকে 16 জনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে, এবং কংক্রিটের যে চাই, সেই চাইয়ের নিচে কিন্তু এখনও 5 থেকে 6 জন কিন্তু রয়েছে।
রয়েছেন যাদেরকে কিন্তু উদ্ধার কার্য চলছে। গতকাল রাত্রির থেকেই কিন্তু এখানে দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলা দল এবং এনডিআরএফ এর দল তারা কিন্তু কাজ করছেন এবং এনডিআরএফ এর দলের পক্ষ থেকে এই যে চাঙড়ের বিভিন্ন যে জায়গাগুলিতে লোকেট করা হচ্ছে, যেখানে লোকজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে এবং একজন যিনি রয়েছেন তিনি রেসপন্ড করছেন এবং তাকে কিন্তু অক্সিজেন জল বিভিন্ন জিনিস দেওয়া হচ্ছে তাকে, যাতে তিনি বেঁচে থাকতে পারেন তার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে এখানের পরিস্থিতিটা তোমাকে দেখিয়ে রাখতে বলবো ক্যামেরা পার্সনকে। এখানে পুলিশের তরফ থেকে দেখতে পাচ্ছ তুমি উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, আইপিএস লেভেলের আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু এখানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। আমরা জানি সকালবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন এবং এখানে যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন, তুমি জানো গতকাল রাত্রির থেকে যে ঘটনা উঠে আসছিল, যে আমরা খবর পাচ্ছিলাম এখানে সংবাদ মাধ্যমকে কাজ করতে দেওয়া হচ্ছে না, সংবাদ মাধ্যমের ওপর মারধর করা হচ্ছে, সেই অপ্রীতিকর ঘটনা যাতে আবারও না ঘটে তার জন্য কিন্তু ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছেন। দুই সিনিয়র আইপিএস আধিকারিক এখানে উপস্থিত রয়েছেন, তারা কিন্তু পুলিশের অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং বিভিন্ন যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেই পুলিশের আধিকারিকরা, সিনিয়র আধিকারিকরা রয়েছেন এখানে এবং তার পাশাপাশি কিছুক্ষণ আগেই এখানে যারা উচ্ছৃঙ্খল জনতা বলা যায় তারা কিন্তু এসে সংবাদ মাধ্যমের কাজে আবারও বাধা দিলেন। যেই ছবি কিন্তু আমাদের এক্সক্লুসিভলি দেখানো হয়েছে ট্রাইব টিভির পর্দায়, সেই এক্সক্লুসিভ ছবি তোমরা দেখতে পেয়েছো যে সংবাদ মাধ্যমের কাজে কিভাবে বাধা দেওয়া হচ্ছিল এবং তার পাশাপাশি উচ্ছৃঙ্খল জনতা তারা কিন্তু মারধর করতে আসছিল সংবাদ মাধ্যমকে এবং আমরা একটা ঘরে ঢুকে যেতে বাধ্য হই যেখানে আমরা ছিলাম, সেখান থেকেও কিন্তু যেখানে আমরা ঢুকে যাই তারা মারধর করে আসার ফলে সেখান থেকেও কিন্তু সাংবাদিকদের মারধর করে টেনে হিচড়ে বার করার চেষ্টা হয় এবং তার পাশে যে দোকান রয়েছে সেই দোকানে কিন্তু যিনি ব্যবসায়িক রয়েছেন সেখানে কিন্তু আমাদের আশ্রয় দেন এবং যে দোকানের যে শাটার সেই শাটার কিন্তু নামিয়ে দেওয়া হয় বাইরে। তখন উচ্ছৃঙ্খল জনতা কিন্তু তারা হাতে লাঠি বাঁশ নিয়ে রয়েছেন এবং তারা কিন্তু মারধরের চেষ্টা করছিলেন এবং এখানে উচ্চপদস্থ আধিকারিকরা, কলকাতা পুলিশের সিনিয়র আইপিএস অফিসাররা এসে কিন্তু সাংবাদিকদের রেস্কিউ করেন এবং এখন কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে উচ্ছৃঙ্খল জনতাকে কিন্তু এখানে এই ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া গেছে, কিন্তু কতক্ষণ সরিয়ে রাখা তাদের যাবে সেটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। যেটা বলছিলে যে উদ্ধার কার্য চলছে, আমরা যে ছবি সকাল থেকে দেখিয়েছি তখনও কিন্তু তুমি বললে যে উদ্ধার কার্য চলছে, উদ্ধার করা হয়নি, মোটামুটি 5-6 জন এখনো পর্যন্ত চাপা পড়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। উদ্ধার কাজ এখন যে খবর কতটা এগিয়েছে বলে জানতে পারছো? দেখো, যেহেতু খুবই সংকীর্ণ গলির মধ্যে এই উদ্ধার কার্য চলছে, কলকাতা দমকলের তরফে এবং এনডিআরএফ বিপর্যয় মোকাবিলা বাহিনীর যে অত্যাধুনিক যে যন্ত্রপাতিগুলি রয়েছে সেই যন্ত্রপাতি থাকলেও সেই যন্ত্রপাতিগুলিকে কিন্তু ব্যবহার করতে পারছেন না সেই আধিকারিকরা। যেহেতু সংকীর্ণ এলাকা, 3 ফুটের একটা গলি, সেই গলির মধ্যে দিয়ে একটা জলাশয় ছিল, যেই জলাশয়ের বুঝিয়ে সেইখানে কিন্তু যে 5তলা বিল্ডিং করা ছিল তেমনটাই অভিযোগ। সেইখানে কিন্তু দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ থেকে শুরু করে তাদের যে যন্ত্রপাতিগুলি রয়েছে, হাই টেকনোলজির যে যন্ত্রপাতিগুলি রয়েছে সেগুলোকে তারা কিন্তু প্রবেশ করাতে পারছেন না, অর্থাৎ সেই যন্ত্রপাতি দ্বারা উদ্ধার কার্য করা সম্ভব হচ্ছে না এখনো পর্যন্ত। আমরা যেটা জানতে পারছি যে ম্যানুয়াল যে উদ্ধার কার্য সেটা করা হচ্ছে, অর্থাৎ হাত দিয়ে সেই চাঙড়গুলিকে সরানোর চেষ্টা করা হচ্ছে, হাতুড়ি ছেনি দিয়ে সেই যে চাঙড়গুলি বা বিল্ডিংয়ের যে বড় বড় চাঙড়গুলি সেগুলিকে সরানোর চেষ্টা করা হচ্ছে এবং 12 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সেই যে উদ্ধার কার্য এখনো চলছে। একেবারে যেমনটা জানতে পারা যাচ্ছে যে এই মুহূর্তে উদ্ধার কাজ
কাজ কিন্তু চলছে এবং যেহেতু জায়গাটা খুবই সংকীর্ণ এবং ঘিঞ্জি, সেই কারণের জন্যই অত্যাধুনিক যে যন্ত্রপাতি সেগুলি ব্যবহার করা যাচ্ছে না। তবে উদ্ধার কাজ চলছেও, 12 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। অপ্রতিম, আমি একটু জানতে চাই যে ওই মুহূর্তে তুমি যেখানে আছো সেই জায়গার ছবিটি যদি একটু আমাদের আরেকবার দেখাও। একদমই ক্যামেরা পার্সন দেবরাজকে বলবো, এই যে রাস্তার গলির ভিতরে যে জায়গা, সেই জায়গায় কিন্তু ইতিমধ্যেই উদ্ধার কার্য চলছে এবং এই যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু মুহূর্তে কলকাতা পুলিশের সিনিয়র আইপিএস অফিসাররা এসে পৌঁছাচ্ছেন এবং ঘটনাস্থলকে কিন্তু যে উচ্ছৃঙ্খল জনতা তারা যে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই বিক্ষোভ কিন্তু কিছুটা প্রশমন করার চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যেরকম সাউথ ইস্ট ডিভিশনের পুলিশ আধিকারিকরা রয়েছেন, পার্শ্ববর্তী গার্ডেন রিচ এলাকার গার্ডেন রিচ থানার যে পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র আইপিএস অফিসাররা কথাবার্তা বলছেন এবং এখানে যে উচ্ছৃঙ্খল পরিস্থিতি কিছুক্ষণ আগেও তৈরি হয়েছিল সেটাকে কিন্তু প্রশমনের চেষ্টা করছেন। অপ্রতিম, আপাতত তোমাকে ধন্যবাদ, তুমি সঙ্গে থাকো। তোমার কাছে আবারও আসবো। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি যে পরিস্থিতির কিছুটা হলেও নিয়ন্ত্রণে নিয়ে এসেছে পুলিশ প্রশাসন, তবে চাপা উত্তেজনা কিন্তু রয়েছে গার্ডেন রিচ চত্বরে।